বাক্য দেখা মাত্র জার্নাল করতে পারার ক্ষমতা তৈরি হয়ে যাবে। এই ভিডিওটি যদি দেখো, সত্যি সত্যি 10 সেকেন্ডের মধ্যে জার্নাল করতে পারার ক্ষমতা হয়ে যাবে। আমি ইন্দ্রজিৎ সূত্রধর, জার্নাল ক্লাস নাম্বার 1-এ সকলকে স্বাগতম। চলো ঝটপট শিখি কি করে আমরা 10 সেকেন্ডের মধ্যে জার্নাল করব। দেখো, লিখেছি 10 সেকেন্ডের মধ্যে তোমাকে জার্নাল করতে পারার ক্ষমতা তৈরি করে দেবো। ঠাকুরের দয়ায় ডেফিনেটলি তোমরা করতে পারবে, কিন্তু তার জন্য কিছু প্রসেসকে আমরা এখন ফলো করব। চলো ঝটপট দেখি প্রসেসটা কি। দেখো, প্রথমে তোমাকে সেন্টেন্স যেটা দেওয়া থাকবে তার মানে বুঝতে হবে। সেন্টেন্সের ভেতরে ভার্ব, প্রিপোজিশন আর আর্টিকেল এরা কোনোদিনই ডেবিট বা ক্রেডিট হয় না। একটা সেন্টেন্সের ভেতরে ভার্ব, প্রিপোজিশন আর আর্টিকেল যারা থাকবে তাদেরকে তুমি দেখা মাত্র তাদেরকে ক্যান্সেল করে দেবে, তারা ডেবিট ক্রেডিট হয় না। এবার ওই বাক্যের মধ্যে যারা পড়ে থাকে, ওই পড়ে থাকা শব্দের মধ্যে থেকে দুটি সংশ্লিষ্ট হিসাব খাতকে বের করে নেবে যারা ডেবিট বা ক্রেডিট হতে চলেছে। এবার ওই দুটি সংশ্লিষ্ট হিসাব খাত যারা হবে তাদের মধ্যে কেউ কেউ রিয়েল অ্যাকাউন্ট হবে, কেউ কেউ নমিনাল অ্যাকাউন্ট হবে, কেউ কেউ বা পার্সোনাল অ্যাকাউন্ট হবে, সেটাও তুমি বিচার করে নেবে এবং তারপরেই তুমি ওদের গোল্ডেন রুল অ্যাপ্লাই করবে। এবার মনে তো একটা হচ্ছে যে এত বড় একটা সিস্টেমকে অ্যাপ্লাই করতে চলেছি, আমরা কি সত্যি 10 সেকেন্ডের মধ্যে কি আমরা জার্নাল করতে পারবো? অবশ্যই পারবো। আমি কথা যেহেতু দিয়েছি কথা রাখবো। তোমরা পুরো ভিডিও দেখবে, স্কিপ করবে না, তাহলে আর শিখতে পারবে না। এখানে অনেক রকম কিছু শেখানো হয়েছে, পুরো ভিডিওটা দেখো, জার্নালের মাস্টারপিস হয়ে যাবে। এবং সত্যি সত্যি কথা যেটা দিয়েছি, 10 সেকেন্ডের মধ্যে বিচার করতে পারার ক্ষমতা, 10 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে তুমি ডেফিনেটলি জার্নাল করতে পেরে যাবে। আমি যেটা আজকে শেখাচ্ছি সেটা। আমি গোল্ডেন রুল বলতে পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে গ্রহীতার হিসাব খাত ডেবিট হয় এবং দাতার হিসাব খাত ক্রেডিট হয়। রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে সম্পত্তি ঘরে এলে আগত অর্থে তাকে ডেবিট করবে এবং সম্পত্তি ঘর থেকে যদি চলে যায় নির্গত অর্থ হয় তাকে তুমি ক্রেডিট করবে। নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যয় আর ক্ষতি হলে তাকে তুমি ডেবিট করবে, আয় আর লাভ হলে তাকে তুমি ক্রেডিট করবে। বিস্তারিত গোল্ডেন রুলের একটা আলাদা ভিডিওই বানানো আছে, তুমি সেখানে গিয়ে ভিডিওটি ভালো করে দেখো। আমি এখানে বিস্তারিত এটা নিয়ে বলতে চাইছি না। আমার ভিডিওর যে মূল উদ্দেশ্য, ফোকাস জার্নাল, আমি তোমাকে জার্নালে নিয়ে যাচ্ছি। চলো, পেইড ওয়েজেস অফ রুপিস 20,000 টাকা। প্রথমে বাক্যটার মানে হলো পেইড মানে দেওয়া, ওয়েজেস মানে কারখানায় যারা কাজ করে, কাজের বিনিময়ে যে মায়না পায় তাকে ওয়েজেস বলে। অফ রুপিস 20,000 টাকা মানে 20,000 টাকার মায়না আমরা দিলাম। আমি কিছুক্ষণ আগে তোমাকে একটা সিস্টেম শিখিয়েছিলাম বা এটা দেখিয়েছিলাম। প্রথমে সেন্টেন্সটির মানে বোঝো এবং ভার্ব, প্রিপোজিশন আর আর্টিকেল এরা কোনোদিন ডেবিট ক্রেডিট হয় না। সেই সূত্র অনুযায়ী পেইড, ভার্ব আর অফ প্রিপোজিশন এরা কোনোদিন ডেবিট ক্রেডিট হবে না। তো পড়ে থাকা যে মানে শব্দগুলো আছে, এই শব্দগুলোর মধ্যে থেকেই ডেবিট ক্রেডিট হতে চলেছে। তাহলে সংশ্লিষ্ট হিসাব খাত হিসাবে এখানে ওয়েজেস পড়ে আছে আর টাকা পড়ে আছে। ওয়েজেস মানে কি? মায়না যেহেতু তুমি দিচ্ছ, তাহলে ওয়েজেস তোমার বাংলা মানে মজুরি, যেটা হলো ব্যয়। তাহলে ব্যয় হলে মজুরি নমিনাল অ্যাকাউন্ট। তাহলে নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে গোল্ডেন রুলে কি বলা হয়েছে? গোল্ডেন রুলে বলা হয়েছে নমিনাল অ্যাকাউন্ট ব্যয় হলে ডেবিট হবে। আশা করি বোঝাতে পারছি। সেই সূত্র অনুযায়ী যেহেতু ব্যয় হয়েছে নমিনাল অ্যাকাউন্ট, তাকে আমি ডেবিট করেছি। আর ক্যাশটা কি? আমার নগদ টাকা, যেটা সম্পত্তি, অর্থাৎ রিয়েল অ্যাকাউন্ট। তো রিয়েল অ্যাকাউন্টে গোল্ডেন রুল কি বলা হয়েছে? সম্পত্তি যদি ঘরে আগত অর্থ হয় আসে ডেবিট হবে, আর যদি সম্পত্তি ঘর থেকে চলে যায় নির্গত অর্থ হয় তাকে তুমি ক্রেডিট করবে। চলো ঝটপট দেখি, ওয়েজেস দিলে নগদ টাকাটা তোমার ঘরে আসে না চলে যায়? মায়না দিলে তো চলে যায়, নির্গত অর্থ হয়, তাহলে তুমি এখানে করবে ক্রেডিট। তাহলে জার্নালটা কি হলো? ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাশ। এই হলো জার্নাল। এবার তুমি আমাকে হট করে বলে বসবে যে এই যে এটা তুমি শেখালে, এটা শেখাতে প্রায় তুমি 2 থেকে 2.5 মিনিট সময় নিয়েছো, তাহলে তুমি কথা দিয়েছিলে 10 সেকেন্ডের মধ্যে শেখাবে, কিভাবে শেখাবে? একটু ধৈর্য ধরো। কথা যেহেতু দিয়েছি, পুরো ভিডিও দেখো, 10 সেকেন্ডের কম সময়ের মধ্যে পেরে যাবে। আমি টেকনিক দিয়ে দেবো। আগে তোমাকে এটাকে না শেখালেও তুমি টেকনিক ধরতে পারবে না। তাই পুরোপুরি ভালো করে ভিডিওটাকে অবজার্ভ করো এবং শেখো। ডেফিনেটলি তুমি 10 সেকেন্ডের কম সময় 3-4 সেকেন্ডের মধ্যে তুমি প্রত্যেকটা জার্নাল করতে পারবে। আমি এই পেইড ভার্ব দিয়ে যেটা বলছি সেটা তুমি মনোযোগ সহকারে দেখতে থাকো, পরপর দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। এরপরে কি হয়েছে? পেইড স্যালারি অফ রুপিস 20,000 টাকা। পেইড স্যালারি মানে কি? আমরা স্যালারি দিলাম। অফিসাররা চাকরি করে, কাজের বিনিময়ে যে বেতন পায় তাকে স্যালারি বলে। তাহলে আমরা 20,000 টাকা স্যালারি দিলাম। পেইড ভার্ব আর অফটা হচ্ছে প্রিপোজিশন। ভার্ব আর প্রিপোজিশন ডেবিট ক্রেডিট হয় না, তাহলে পেইড আর অফ ডেবিট ক্রেডিট হবে না। পড়ে থাকা শব্দ স্যালারি আর ক্যাশ। তাহলে স্যালারি মানে হলো বেতন, মানে হচ্ছে ব্যয়। তো কিছুক্ষণ আগে আমরা প্রিভিয়াস স্লাইডে দেখেছিলাম যে ব্যয় হলে
আমাদের কি হয়, ডেবিট হয়। নমিনাল অ্যাকাউন্টে ব্যয় হলে ডেবিট হয়। ঠিক এইখানেও ঠিক তাই, আমরা ব্যয়ের হিসাব খাতকে ডেবিট করলাম। নগদ স্যালারি দিলে কি হয়, নগদ টাকা সম্পত্তিটা ঘর থেকে চলে যায়, নির্গত অর্থ হয়। নির্গত অর্থে ক্যাশটা কি হবে, ক্রেডিট হবে। জার্নাল কি হলো তাহলে, স্যালারি অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাশ। এইবার আমি যে সূত্রটা বলতে যাচ্ছি সেই সূত্রটা ভালো করে অবজার্ভ করো। এখান থেকেই আমার কিন্তু ওই হেডিং, ভিডিওর যে হেডিং, সেই জিনিসটাই শেখাতে যাচ্ছি। খুব মনোযোগ সহকারে এখান থেকে দেখো। তুমি লক্ষ্য করেছো একটা জিনিস, পেইড ভার্ব থাকলে একটা সিমটম ঘটছে। কি সিমটম ঘটছে, পেইডের পরে যে থাকছে সে হচ্ছে ডেবিট। দেখো পেইডের পরে স্যালারি আছে, তাহলে স্যালারি হচ্ছে ডেবিট। সিমটমটা ভালো করে ওয়াচ করো। পেইডের পরে যে থাকছে সে হচ্ছে ডেবিট, আর যে থাকছে সেটা একটা ব্যয় হচ্ছে, তার জন্য ক্যাশটা চলে যাচ্ছে, জন্য ক্যাশটা হচ্ছে ক্রেডিট। তার মানে ক্যাশটা নির্গত অর্থে ক্যাশটা হচ্ছে ক্রেডিট। তার মানে পেইড ভার্ব থাকলে পেইডের পরে যে থাকে সে হয় ডেবিট, আর ক্যাশটা হয় ক্রেডিট। তুমি লক্ষ্য করো, পেইডের পরে স্যালারি আছে, তাই স্যালারিটা ডেবিট হয়েছে আর ক্যাশটা ক্রেডিট হয়েছে। পূর্ববর্তী তুমি স্লাইডে যদি যাও, সেখানে পেইড ওয়েজেস, এর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। পেইড ভার্বের পরে ওয়েজেস ছিল, তাই ওয়েজেস ছিল ডেবিট, আর পেইডের জন্য ক্যাশটা ক্রেডিট হয়েছে। আশা করি আমি তোমাকে বোঝাতে পেরেছি। এইবার আমি তোমাকে পরবর্তী আরেকটা দেখাচ্ছি, যেমন পেইড রিপেয়ার চার্জেস। রিপেয়ার চার্জেস দিচ্ছি, তাহলে পেইডের পরে যেহেতু রিপেয়ার চার্জেস আছে, তাহলে রিপেয়ার চার্জেস হবে ডেবিট, এবং পেইডের জন্য ক্যাশটা হবে ক্রেডিট। আশা করি আমি তোমাকে সিস্টেমটা শেখাতে পেরেছি। এবার তুমি বলো, আমাদের ক সেকেন্ড লাগছে এই পেইড ভার্বের পরে এটা থাকলে ডেবিট হয় আর ক্যাশটা ক্রেডিট হয়, এইটুকু চিন্তা করতে। দেখো তো তুমি পারছো কিনা আমার সাথে এগুলো তাড়াহুড়ো করে করতে, 5 সেকেন্ডের মধ্যে করতে। দেখো তো আমি দেখাচ্ছি তোমাকে। পেইড রেন্ট, পেইডের পরে যে আছে সে কি হবে, ডেবিট, আর ক্যাশটা ক্রেডিট, তাহলে রেন্ট অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাশ। পেইড ক্যারেজ, তাহলে পেইডের পরে ক্যারেজ আছে, তাহলে ক্যারেজ হবে ডেবিট আর ক্যাশটা হবে ক্রেডিট। পেইড ইলেকট্রিক বিল, তাহলে ইলেকট্রিক বিল হবে ডেবিট আর ক্যাশটা হবে ক্রেডিট। আমার তো মনে হয় 3 থেকে 4 সেকেন্ডই লাগছে এক একটা বুঝে বের করতে। আমি এটাই তোমাকে দাবি করেছিলাম কিছুক্ষণ আগে, যে আমরা পুরো পেরে যাব। নিশ্চিন্ত মনে ভালো করে দেখো, আমরা 10 সেকেন্ডের ভেতরে জার্নাল করতে পেরে যাব। এইগুলোই যদি আমরা সূত্রের আকারে একটা লিখি, তাহলে কেরম লিখবো, এরকম লিখবো। এখানে পেইডের পর যে আছে স্যালারি আছে, সেটা আমরা ডেবিট হবে আর ক্যাশটা হবে ক্রেডিট। আশা করি বোঝাতে পেরেছি। এইবার আমাদের স্যাররা বড্ড চালাক, আমরা যাতে অঙ্ক পরীক্ষার হলে না পারি সেই রকম ভাবে আমাদের কোশ্চেনকে তৈরি করতে পারেন, বা অনেক ট্রানজেকশন শুধু এইটুকু বাক্য নয়, এরপর আরো কিছু শব্দ যোগ করে দিতে পারে। যদি এখানে চেক শব্দটা জুড়ে যায়, চেক হলে কি হবে, টাকাটার ক্যাশ বাস্ক থেকে নির্গত না হয়ে টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নির্গত অর্থ হবে। তখন ক্যাশ ক্রেডিট না হয়ে টাকাটা নির্গত যেহেতু ব্যাংক থেকে হচ্ছে, ব্যাংক হবে ক্রেডিট। তাহলে সেই জিনিসটা আবার কিরকম হয়, পেইড ভার্বের পরে যে আছে সে তো ডেবিট হবেই, ক্যাশের জায়গায় ক্যাশটা ক্রেডিট না হয় ব্যাংকটা হবে ক্রেডিট। চলো একটু ঝটপট শিখি। পেইড ওয়েজেস, তাহলে ওয়েজেসটা ডেবিট করো, আর এই চেক শব্দের জন্য ব্যাংকে ক্রেডিট করো। আশা করি আমি তোমাকে শেখাতে পেরে গেছি। ঠিক একই রকম ভাবে পেইড স্যালারি, তাহলে স্যালারিটা ডেবিট করো, আর চেক শব্দের জন্য ব্যাংকে ক্রেডিট করো। চলো দেখো, স্যালারি অ্যাকাউন্ট ডেবিটেড টু ব্যাংক। ঠিক একই রকম ভাবে আমি যদি তোমাকে এই 3টে দেখাই, তাহলে পেইডের পরে রিপেয়ার চার্জেস আছে, তাহলে রিপেয়ার চার্জেসকে ডেবিট করো, আর এই চেক শব্দের জন্য তুমি ব্যাংকে ক্রেডিট করো। দেখো পেইড ক্যারেজ আছে, তাহলে ক্যারেজকে ডেবিট করো, আর চেক শব্দের জন্য ব্যাংকে ক্রেডিট করো। পেইড ইলেকট্রিক বিল আছে, তাহলে পেইডের পরে যে আছে তাকে তুমি ডেবিট করো, তাহলে ইলেকট্রিক বিলকে ডেবিট করো, আর এই চেক শব্দের জন্য ব্যাংকে ক্রেডিট করো। আমার মনে হয় আমি তোমাকে পেইড ভার্ব দিয়ে শেখাতে পেরে গেছি। ঠিক এর পরে আমাদের একটা ক্লাস 1-এ এরপরে পেইডের উল্টো ভার্ব অর্থাৎ রিসিভ ভার্ব চালু হয়। তাহলে আমরা এখন ক্লাস 2-তে পদার্পণ করব, ইন রেসপেক্ট অফ ভার্ব রিসিভ। যখনই রিসিভ ভার্ব দিয়ে শর্টকাট প্রসেসে করব, ঘটনাটা যাবে পুরো উল্টে। পেইড হলে আমাদের ব্যয় হয়, রিসিভ হলে আমাদের আয় হয়। আয় হলে টাকা আসছে, আগত অর্থে ডেবিট হবে। রিসিভের পরে যে থাকবে তাকে আমরা শর্টকাট মেথডে ক্রেডিট করব, কারণ ওটা আমার আয়ের নাম হবে, আয় ক্রেডিট হয়। রিসিভ ভার্বের পরে যে থাকবে তাকে আমি ক্রেডিট করব আয় এর জন্য, আর আয় হলে ক্যাশ নামক সম্পত্তি ঘরে আসবে জন্য আগত অর্থে ক্যাশকে আমি ডেবিট করব। চলো ঝটপট দেখি ব্যাপারটা কিরকম। যেমন রিসিভ ডিভিডেন্ড, আগে বাংলা মানে বুঝি। যেমন আমরা আমাদের টাকা, উদ্বৃত্ত টাকা কোনো একটা জায়গায় ইনভেস্ট করতে পারি, এবং ইনভেস্ট করলে আমরা কি পাই, ডিভিডেন্ড পাই। ডিভিডেন্ড কিন্তু আমার একটা আয়ের নাম, রিসিভ ভার্বের পরে আছে, তাই তাকে আমরা ক্রেডিট করব। আর রিসিভ
ডিভিডেন্ড হলে ক্যাশ নামক সম্পত্তি কি হয়, আমার ঘরে আসে, আগত অর্থে ডেবিট হয়। সেজন্য ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু রিসিভ, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু ডিভিডেন্ড, এটা হলো আমার জার্নাল। আশা করি আমি বোঝাতে পেরেছি। রিসিভ ভার্বের পরে যে থাকবে তাকে আমি ক্রেডিট করব, আর রিসিভ হলে কি হয়, আমার ঘরে টাকা আসে, ক্যাশ নামক সম্পত্তি আগত অর্থ হয়, আগত অর্থে ক্যাশটা ডেবিট হয়। আশা করি আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি। আরো একটা দুটো উদাহরণ নিই, যেমন রিসিভ ইন্টারেস্ট, মানে আমরা সুদ পেলাম, সুদ পেলে ঘরে টাকা আসে, ক্যাশ আগত অর্থে ডেবিট হবে, আর রিসিভের পরে যে আছে সেটা আয়ের নাম, আয়ের হিসাব খাত ক্রেডিট হবে, টু ইন্টারেস্ট হবে। আর যে ফর্মুলা শর্টকাটে আমি শিখিয়েছিলাম সেটাকে রিসিভের পরে যে আছে তাকে আমি ক্রেডিট করব, আর ক্যাশটা ডেবিট করব। তাহলে দেখো ক্যাশটা আমরা ডেবিট করছি এবং রিসিভের পরে যে আছে তাকে আমি ক্রেডিট করছি। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু ইন্টারেস্ট, যেটা আমি বললাম ঝটপট করে আমরা দেখি এবার 10 সেকেন্ডের মধ্যে পাচ্ছি কিনা। রিসিভের পরে যে আছে তাকে আমি ক্রেডিট করব, তাহলে রেন্ট হবে ক্রেডিট, ক্যাশটা হবে ডেবিট। আশা করি বোঝাতে পেরেছি। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু রেন্ট, রিসিভের পরে যে আছে তাকে আমি ক্রেডিট করব, রিসিভের পরে কমিশন আছে, তাহলে কমিশনকে আমি ক্রেডিট করব, ক্যাশকে ডেবিট করব। তাহলে জার্নাল কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু কমিশন। রিসিভ ফিস, তার মানে ফিস পাচ্ছি, তাহলে এটাকে আমি ক্রেডিট করব, ক্যাশটা আমি ডেবিট করব, তার মানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু ফিস। আমার মনে হয় আমি পুরো বিষয়টা তোমার চোখের সামনে তুলে ধরতে পেরেছি। এই বাক্যের পেছনে যদি বাই চেক দিয়ে দেওয়া যেত, এই যে ক্যাশটা ডেবিট করেছিলাম এর পরিবর্তে খালি ব্যাংকটাকে ডেবিট করব, এটুকুই চেঞ্জেস করলে আমাদের আয়ের বিষয়টা রেডি হয়ে যায়। চলো একটু দেখি, রিসিভ ভার্বের সাথে যদি চেক জুড়ে দেওয়া যায়, তাহলে ক্যাশটা ডেবিট যেটা করছিলাম ওর জায়গায় আমি ব্যাংকে ডেবিট করব, আর রিসিভ ভার্বের পরে যে থাকে তাকে আমি ক্রেডিট করব। চলো একটু দেখি, যেমন রিসিভ ডিভিডেন্ড অফ রুপিস এত টাকা বাই চেক। এবার এই চেক থাকার জন্য ক্যাশটা ডেবিট না করে ব্যাংকে ডেবিট করব, আর রিসিভের পরে যে আছে তাকে আমি ক্রেডিট করে ছেড়ে দেবো। এটাই আমি বললাম, তার মানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিটেড টু ডিভিডেন্ড। আরো বাক্য দেখি, যেমন রিসিভ ইন্টারেস্ট অফ রুপিস 20,000 টাকা বাই চেক, তো চেক থাকার জন্য টাকাটা ব্যাংকে আসছে, আগত অর্থে ব্যাংকে ডেবিট করো, আর রিসিভের পরে যে আছে তাকে তুমি ইন্টারেস্টকে ক্রেডিট করো, তাহলে জানাল হলো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিটেড টু ইন্টারেস্ট। এরপরে রিসিভ রেন্ট অফ রুপিস 20,000 টাকা বাই চেক, তার মানে টাকাটা ব্যাংকে আসছে, তাহলে ওই একই সূত্র, তার মানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিটেড টু রেন্ট। রিসিভ কমিশন বাই চেক বলেছে, তার মানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিটেড টু কমিশন। রিসিভ ফিস, তার মানে চেক বলেছে, তার মানে কি ক্যাশের পরিবর্তে তুমি কি করবে, ব্যাংকে ডেবিট করবে, তার মানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিটেড টু ফিস। আমার মনে হয় আমি পুরো বিষয়টাই তোমাকে বোঝাতে পেরেছি, এবং আমরা বোধহয় সকলেই ঠাকুরের দয়ায় এলিজেবল হয়ে গেছি। 10 সেকেন্ডের ভেতরে আমরা কি করে জার্নাল করি, এবং কোন একটা স্যার যে টপ টপ করে একটা বাক্যকে দেখা মাত্র তার মাথায় যে সূত্রের মাধ্যম দিয়ে জার্নালটা এসে যায় এবং তিনি টপ করে খাতা চেক করেন বা আমাদের বলতে থাকেন, যে সূত্রের মাধ্যমে, যে জিনিসটার মাধ্যমে স্যার পেরে যান এত তাড়াতাড়ি বলতে, সেটা তোমাকে শেখাতে পেরে গেছি। তুমিও কিন্তু টপ দেখা মাত্র জার্নাল করতে পারবে এখন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দেবে, যাতে করে নতুন ভিডিও এলে তোমার কাছে আগে পৌঁছায়। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।